গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন অধ্যাদেশ, সেটা 5 ধারা পর্যন্ত পড়ছিলাম। আজকে একটু রিভিশন দিয়ে তারপরে আমরা 6 ধারা থেকে শুরু করব। 1 ধারা হচ্ছে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন অধ্যাদেশ হিসেবে কার্যকর হবে, অভিহিত হবে। আর 2 ধারা বলা হচ্ছে সংজ্ঞাসমূহ। এখন 2 এর মধ্যে হচ্ছে 2 এর 1 অপহরণ বা অ্যাবডাকশন। দণ্ডবিধি আইনের 362 ধারায় যে অপহরণের সংজ্ঞার কথা বলা আছে সেটাই হচ্ছে অপহরণ। 2 এর 2 অবৈধ প্রবেশ, 2 এর 3 অভিবাসী, 2 এর 4 আশ্রয় কেন্দ্র। এই যে নতুন সংশোধনীতে এই যে অপহরণ, অবৈধ প্রবেশ, অভিবাসী, এগুলা নতুন সংযোজন দেওয়া হয়েছে, আগে এগুলা ছিল না। 2 এর 4 হচ্ছে আশ্রয় কেন্দ্র, 2 এর 5 আশ্রয় দেওয়া বা লুকাইয়া রাখা, 2 এর 6 ঋণ দাসত্ব, 2 এর 7 জবরদস্তিমূলক শ্রম বা সেবা, 2 এর 8 ট্রাইব্যুনাল, 2 এর 9 দাসত্ব, 2 এর 10 নবজাতক, 2 এর 11 পতিতাবৃত্তি, 2 এর 12 পতিতালয়, 2 এর 13 প্রতারণা, 2 এর 14 প্রতারণামূলক ভাবে প্রমাণ দলিল বা পরিচয়পত্র, 2 এর 15 বল প্রয়োগ, 2 এর 16 ব্যক্তি, 2 এর 17 মানব পাচারের শিকার ব্যক্তি বা চোরাচালানের শিকার অভিবাসী বা ভিকটিম, 2 এর 18 মারাত্মক জখম, 2 এর 19 শিশু, 2 এর 20 শোষণ। শোষণের ক্ষেত্রে আমরা গতকালকে বলছিলাম যে 11টা বিষয়। 2 এর 21 সক্রিয় অনুসন্ধান, যেটা আদালত কর্তৃক বা অন্য কোন ব্যক্তি কর্তৃক করা হয়। 2 এর 22 সরকারি কর্মচারী, 2 এর 23 সংঘবদ্ধ অপরাধী চক্র, 2 এর 24 সার্ভিটিউড। এই ছিল আমাদের সংজ্ঞা সমূহ। তারপরে হচ্ছে 3 ধারা হচ্ছে আইনের প্রাধান্য, আর 4 ধারা হচ্ছে অতিরাষ্ট্রিক প্রয়োগ। অতিরাষ্ট্রিক প্রয়োগ হচ্ছে 4 ধারা, আর 5 ধারা হচ্ছে মানব পাচারের সংজ্ঞা। 5 ধারা হচ্ছে মানব পাচারের সংজ্ঞা। মানব পাচারের সংজ্ঞার মধ্যে আমরা কি লিখবো? কোনো ব্যক্তিকে ভয়ভীতি, বল প্রয়োগ, প্রতারণা করিয়া বা তার আর্থিক অসহায়ত্ব কাজে লাগাইয়া কোন ধরনের অর্থ বা অন্য কোনো সুযোগ সুবিধা দিয়া তাকে যখন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়, তার উদ্দেশ্য হবে কি? যৌন শোষণ, শ্রম শোষণ বা শোষণের উদ্দেশ্যে অপহরণ, ক্রয় বিক্রয়, সংগ্রহ করা, গ্রহণ করা, পরিবহন, স্থানান্তর, চালান, আটক রাখা, লুকাইয়া রাখা, আশ্রয় দেওয়া। তাহলে সেগুলা কি হবে? মানব পাচার হিসাবে গণ্য হবে। মানব পাচার আর আর হচ্ছে অপহরণ, এই দুইটার মূল পার্থক্যটা কি তাহলে? আহ অপহরণে যেমন বাধ্য করে আর মানব পাচার বাধ্য করে না আর কি, এরকম নাকি? না, অপহরণটা হচ্ছে কি যে আপনাকে জোরপূর্বক ভাবে নিল, ঠিক আছে? হ্যাঁ, জোরপূর্বক ভাবে নিল। আর মানব পাচার এটা জোরপূর্বকও আছে, আবার আপনার সম্মতি সহকারেও আছে। সম্মতিটা কিভাবে? প্রতারণা আপনার আছে। প্রতারণামূলক ভাবে বা আপনার ভুল বুঝাইয়া বা আপনার হ্যাঁ, দুর্বলতাকে আমি কাজে লাগাইয়া আপনার সম্মতি সহকারে নিয়ে গেলাম, তখন সেটা মানব সঠিক। পাচারে হবে। এখন হুম। মানব পাচারের শাস্তি হচ্ছে 6 ধারা। মানব পাচারের শাস্তি হচ্ছে 6 ধারা। কোনো ব্যক্তি যদি মানব পাচার করে তাহলে তার শাস্তি হবে 6 ধারায়। হ্যাঁ, তাহলে এর 6 ধারায় শাস্তি কি দিছে? যাবজ্জীবন কারাদণ্ড।
কিন্তু অনূন্য 5 বছর, কিন্তু 5 বছরের কম নয়। তাহলে মানব পাচারের শাস্তি কত? এইগুলো কিন্তু একটু মনোযোগ দেন, কারণ হ্যাঁ। এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আর এতক্ষণ যেগুলো সংজ্ঞা পড়লাম, এই সংজ্ঞার উপরেই মূলত হচ্ছে এখন দণ্ডগুলো আসবে, ঠিক আছে? তাহলে মানব পাচার 5 ধারার মানব পাচার হইলে তার শাস্তি হবে কয় ধারায়? শাস্তি 6 দ্বারা। হবে 6 ধারায়। এখন 7 ধারায় কি বলছে? 7 ধারায় বলছে সংঘবদ্ধ ভাবে যদি মানব পাচার করে, তাহলে সংঘবদ্ধ মানব পাচারের আমরা সংজ্ঞা কত ধারায় পাইছিলাম? সংঘবদ্ধ মানব পাচারের সংজ্ঞা পাইছিলাম হচ্ছে 2-23-এ। এক বা দুই বা ততোধিক ব্যক্তি যখন কোনো অপরাধ করার জন্য একত্রিত হয়, তখন সেটা কি হবে? সংঘবদ্ধ অপরাধ হিসেবে গণ্য হবে। আর যদি সেটা মানব পাচারের উদ্দেশ্যে হয়, তাহলে সেটা হবে 7 ধারায় শাস্তি। মানব পাচারের সংঘবদ্ধ মানব পাচারের শাস্তি কত? 7 ধারা। আর কি রেদওয়ান কি কিছু বলবেন? না, সংঘবদ্ধ 7 ধারা, সেটা আপনার সাথে সাথে বললাম আর কি। হ্যাঁ, সাথে সাথে বলবেন, তাহলে মনে করেন যে এটা আপনার মুখস্থ হয়ে যাবে একবারে। তারপরে হচ্ছে 8 ধারা। 8 ধারায় কি? মানব পাচার অপরাধ সংগঠনের জন্য যদি কোনো সম্পত্তি ব্যবহারের অনুমতি দেয়, কি করে? সম্পত্তি ব্যবহারের অনুমতি দেয় এবং দলিলাদি গ্রহণ করে। অর্থাৎ মানব পাচারের শিকার যে অপরাধগুলা হয়, সে কি করলো? কোনো দলিল গ্রহণ করলো, অথবা তার গড় বাড়ি জায়গা জমি এগুলো কি করলো? ব্যবহার করতে দিল। তাহলে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে কত? শাস্তি হবে 8 ধারায়। 8 দ্বারা। হ্যাঁ, তাহলে 6 ধারায় হইল মানব পাচারের শাস্তি, 7 ধারায় হইল সংঘবদ্ধ মানব পাচারের অপরাধ হলে তার শাস্তি, আর 8 ধারা হইল মানব পাচার করার জন্য যদি কেউ তার সম্পত্তি ব্যবহারের অনুমতি দেয় বা কোনো দলিল গ্রহণ করে, তাহলে তার শাস্তি হবে 8 ধারায়। আমরা কতদিন শাস্তি ওইটা আর পড়বো না, ঠিক আছে? জাস্ট খালি আমরা ধারাটা মনে রাখবো। দণ্ড তো আর আমরা দেব না, দণ্ড তো দিবে আদালত, তাই না? দণ্ড দিবে আদালত, অথবা ওই দণ্ড কত বছর দিবে ওইটা আমাদের দেখার দরকার নেই। তারপরে হচ্ছে 9 ধারা। 9 ধারা হচ্ছে, আমরা এখানে 3টা সংজ্ঞা পাইছিলাম: জবরদস্তি বা দাসত্বমূলক শ্রম দিতে বাধ্য করা, জবরদস্তি বা দাসত্বমূলক শ্রম বা সেবা প্রদান করতে যদি বাধ্য করে, তাহলে তার শাস্তি হবে 9 ধারায়। আমরা জবরদস্তিমূলক শ্রম কত ধারায় পাইছিলাম? 2-এর সংজ্ঞাতে 2-7। 2-7 জবরদস্তিমূলক শ্রম। তাহলে 2-7-এর শাস্তি কত? 9। 2-7-এর শাস্তি হচ্ছে মানব পাচার প্রতিরোধ দমন আইনের 9 ধারায়। তারপরে হচ্ছে 10 ধারা। মানব পাচার অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অপহরণ বা চুরি করার অপরাধ। কি করছে? মানব পাচার অপরাধ সংগঠন করার জন্য অপহরণ বা চুরি করছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 10 ধারায়। এখানে কিছু কিছু বিষয় বলছে, যেটা হচ্ছে কি, যে অপরাধ সংগঠন বা যৌন শোষণ, যেটা হচ্ছে 2-20-এ বলা আছে যে শোষণ করার জন্য যদি মানব পাচার করে। তারপরে হচ্ছে যে অপরাধ সংগঠনের জন্য যদি করে। তারপরে হচ্ছে মানব পাচারের জন্য যদি কোনো শিশুকে চুরি করে, কোথা থেকে? শিশুকে যদি চুরি করে হাসপাতাল, সেবা কেন্দ্র, মাতৃসদন, শিশু সদন বা নবজাতকের পিতা মাতা বা উপযুক্ত ব্যক্তির হেফাজত হইতে যদি চুরি করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 10 ধারা। আর এটা যদি মনে করেন যে তাকে অপহরণ করে, তাহলে তার শাস্তি হবে কত? 10 ধারায়। তাহলে 10 ধারায় আমরা 2টা বিষয় মনে রাখবো, যে নবজাতক শিশুকে যদি চুরি করে, আর হচ্ছে কি, অপহরণ করে। যদি অপহরণ করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 10 ধারা। 10 দ্বারা। তাহলে 6 ধারা কি? মানব পাচার অভিবাসন আইনের 6 ধারা কি? মানব পাচারের শাস্তি
7 দ্বারা, 7 দ্বারা সংঘবদ্ধ, তো 8 শাস্তি। দ্বারা, 8 দ্বারা হচ্ছে যে সম্পত্তি ব্যবহার অনুমতি ও দলিল পত্রাদি গ্রহণ, 9 দ্বারা, জবরদস্তি 9 দ্বারা মূলক দাসত্বমূলক শ্রম, জবরদস্তি, জবরদস্তি বা দাসত্বমূলক শ্রম বা সেবা যদি তারে বাধ্য করে তার শাস্তি। 10 দ্বারা, অপহরণ, অপহরণ বা নবজাত চুরি। শিশু, বা নবজাত চুরি শিশু যদি চুরি করে। বা অপহরণ। অপহরণ বা চুরি যদি করে, তাহলে অপহরণ কোন কোন জায়গা থেকে করবে? হাসপাতাল, অপহরণ তো হাসপাতাল, হাসপাতাল, সেবা সদন, মাতৃসদন, রেপ কাস্টডি, শিশু সদন, নবজাতকের পিতামাতা বা হেফাজত ব্যক্তি হতে যদি চুরি করে। চুরি করে। ঠিক আছে, তাহলে এখন যদি আপনাকে এমসিকিউ প্রশ্ন দেয় যে নবজাতককে মানব পাচারের উদ্দেশ্যে নবজাতককে চুরি করবে কোন স্থান হতে? হাসপাতাল, মাতৃসদন, শিশু সদন সবগুলো। বা শিশুর পিতামাতা বা উপযুক্ত ব্যক্তির হেফাজত থেকে, তাহলে কোনগুলা হবে? সবগুলা সবগুলোই। হবে। এই 5টা বিষয় মনে রাখবেন। তারপরে হচ্ছে 11 ধারা। 11 ধারা হচ্ছে কি? পতিতাবৃত্তি বা যৌন শোষণের উদ্দেশ্যে যদি আমদানি বা স্থানান্তর করে। পতিতাবৃত্তি বা যৌন শোষণের উদ্দেশ্যে যদি আমদানি করে সেই ক্ষেত্রে বা স্থানান্তর করে, তাহলে তার শাস্তি হবে কি? 11 ধারা। তাহলে 11 ধারাটা মূলত তার তাহলে 11 ধারার শাস্তির সংজ্ঞার কোন ধারায় আসবে? 2-11, 2-11 পতিতাবৃত্তি। আর হচ্ছে কি? যৌন শোষণ। যৌন শোষণ কততে বলা আছে? 2-20, 2-20 মনে রাখবেন। 2-20 ফরিদ ভাই, বাকি তাহলে 11 ধারায় শাস্তি কত ধারায়? 2 কত শাস্তি হচ্ছে 11তে? 2-11, 2-20, 2-11 এবং 2-20 যদি তার উদ্দেশ্য হয় কি পতিতাবৃত্তি বা যৌন শোষণের উদ্দেশ্যে আমদানি বা স্থানান্তর করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 11 ধারায়। এখন 11 ধারায় কি শুধু তারে যৌন শোষণ করলেই কি তার এই শাস্তি হবে, নাকি তারে ভাড়া দিলে, বিক্রয় করলে, এইরকম যদি হয় সেই ক্ষেত্রেও কি করা যাবে? করা যাবে। কয় বিক্রি করলো? এখন যদি আপনাকে প্রশ্ন দেয়, প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে কোন নারীকে যৌন শোষণের উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে কিনা সেই বিষয় সম্পর্কে অনুমান করিয়া দণ্ড দেওয়া যায় কত ধারায়? হুম কি প্রশ্ন আবার? কোন রিপিট করবেন। নারীকে যৌন শোষণের উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে কিনা বা তার সাথে পতিতাবৃত্তি বা তারে কোনো ব্যবসায় নিয়োজিত করা হয়েছে কিনা আদালত কি সেটা সম্পর্কে অনুমান করে কি দণ্ড দিতে পারবে? অনুমান করে তো দণ্ড দিতে পারবে না, হ্যাঁ, প্রমাণ করতে হবে না। প্রমাণ। আপনারে এই মহিলারা যে আপনার হেফাজত থেকে উদ্ধার করলাম, এখন আপনি বললেন আমি তো ওই মহিলার তো আনিই নাই, আমি তো ওই মহিলাকে চিনি না, কিন্তু মহিলা তো আপনার হেফাজত থেকে উদ্ধার করছি, তাহলে কি আমি আপনার দণ্ড দিতে পারবো? প্রশ্নগুলা বুঝেন, প্রশ্নগুলা বুঝেন।
এই যে মহিলারে আপনার হেফাজত থেকে আমি উদ্ধার করলাম, ঠিক আছে, আপনি বললেন তো আমি তো এই মহিলা আমি কি চিনি না, তারে আমার ঘরে হঠাৎ করে ঢুকে গেছে, এই জন্য তারে আপনার আমার ঘরে পাইছেন, এটা কি অনুমান করিয়ে কি আপনার শাস্তি দেওয়া যাবে? 11 ধারার প্রশ্ন মাথায় রাখবেন। এই প্রশ্ন কিন্তু নেক্সট টাইমে যখন ক্লাস আসবে, এই প্রশ্ন কিন্তু নেক্সট টাইমের ক্লাসে পাবেন না। অতএব মাথায় রাখবেন, যখন আপনার হেফাজত থেকে কোনো মহিলা, নারী, শিশুকে উদ্ধার করা হবে, তখন আমি ধরে নেব যে আপনি তার সাথে শোষণ করছেন, অবৈধ কাজ করছেন, এটা অনুমান করে আপনাকে 11 ধারায় শাস্তি দেওয়া যাবে। ও, ঠিক আচ্ছা। আছে, এই প্রশ্নগুলো কিন্তু আগামী ক্লাসে আর পাবেন না, অতএব এখানে মনোযোগ দিয়ে শুনে নেন। কারণ যখন যেই প্রশ্ন মাথায় আসে তখন সেটা বলা হয়, কারণ একটা প্রশ্ন তো এগুলো মুখস্থ নিয়ে বসা হয় না যে আপনারা বারবার এগুলা রিপিট করে বলা হবে। তাহলে 11 ধারা আপনি মনে রাখবেন, পতিতাবৃত্তি বা যৌন শোষণের উদ্দেশ্যে কোনো নারীকে যখন ব্যবহার করলেন তার শাস্তি হবে 11 ধারায়। আবার একই কথার মধ্যে আবার বলা আছে, যখন আপনি কোনো নারীকে আপনার হেফাজত থেকে উদ্ধার করা হবে, এই নারী আপনি তারে ভাড়া নিছেন, স্থানান্তর করছেন, যা কিছু করছেন, আপনার দখল থেকে যখন উদ্ধার করা হয়েছে সেটা অনুমান করে আপনাকে শাস্তি দেওয়া যাবে। 11 ধারাই আপনাকে শাস্তি দিবে। মানে কোন অভিযোগের ভিত্তিতে উদ্ধার হলেই, হ্যাঁ, যখনই, অভিযোগের ভিত্তিতে উদ্ধার হলেই ওইটা বোঝা যাবে যে তার যার হেফাজতে ছিল সে এই কাজের উদ্দেশ্য করছে। হ্যাঁ, সে এই কাজে জড়িত। ঠিক আছে, বুঝতে পারছি। মানে কোনো তাইলে ভাবির কোনো সত্য। ভাবির বাসা থেকে যদি 2-3 জন মহিলা যদি আমরা পাই আর কি, মানে ভাবির বাসায়, সেম কথা তাই তো? বাদী না তো বিবাদী। বাদী বিবাদী না, ভাবি 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 ব্যবসা করে আর কি, আচ্ছা, ওরে ভাবি ভাই, ভাবি, আচ্ছা ভাবি, কার ভাবি আনবে কথা ভাই? আচ্ছা ওই ভাবির আর এখানে আনার দরকার নাই, এখানে খালাম্মারে নিয়ে আসবেন। আহ, ঠিক আছে, তা- তারপরে হচ্ছে 12 ধারা। তাহলে 11 ধারা হচ্ছে পতিতা, আর 12 ধারা হচ্ছে কি, প্রতিতালয়। আপনি কি করলেন, আপনি একটা জায়গার মধ্যে লোক নিলেন, ভাড়া দিলেন, সেখানে ওই কাম করাইলেন, ঠিক আছে, পতিতাবৃত্তি করাইলেন, তখন আপনি যে বাড়ির মালিক, আপনি ভাড়াটিয়া, আপনি যে এটার ব্যবহার করতে দিছেন, এই জন্য আপনার শাস্তি হবে কত, 12 ধারায়। ঠিক আছে, 6 ধারায় কি, ওই যে সংখ্যা 2-এর 12 আর কি, হ্যাঁ 2-এর 12 2-এর 12 শাস্তি 12তে 12। শাস্তি, 2-এর 12 12তে শাস্তি, 2-এর 11 11তে শাস্তি। তাহলে 6 ধারায় কি একবারে ক্লিয়ার করে যাব, এটার পিছনে ফেরার সুযোগ নাই। না না, বলেন, ঠিক আছে। হ্যাঁ, 6 ধারার শাস্তি কি, 6 ধারা হলো মানব মানব পাচার পাচারের অপরাধ, শাস্তি। 7 ধারা, 7 ধারা হচ্ছে সংঘবদ্ধ, সংঘবদ্ধ। 8 ধারা, 8 ধারা হচ্ছে যে সম্পত্তি সম্পত্তি ব্যবহারের ব্যবহার, অনুমতি বা দলিল পত্রাদি। 9 ধারা, 9 ধারা হচ্ছে জবরদস্তি দাসত্বমূলক শ্রম, 10 ধারা, যেটা 2-এর 7। পতিতা 10 ধারা হচ্ছে জন্য নবজাতক শিশু চুরি বা অপহরণ। হ্যাঁ, অপহরণ, 11 ধারা, পতিতাবৃত্তির জন্য শোষণ, 12 ধারা, 11 ধারা হচ্ছে যে 12 ধারা হচ্ছে যে পতিতালয়, বিদ্যালয়, 2-এর 12। পতিতালয় যদি আপনি ভাড়া দেন, ইজারা দেন, মালিক হন, বা আপনি প্রতিনিধি হন, ম্যানেজার হন, কেয়ারটেকার হন, তখন আপনার শাস্তি হবে কি, 12 ধারায়। এখন আসলো, এটা কেয়ারটেকার বা স্থাপনা টাপনা সবই তো না এখানে? সবই সবই সব যা আছে, আপনি আচ্ছা, ঠিক ইজারা আছে, দিছেন, নেক্সট। আপনি বাড়ির মালিক, আপনি জানেন যে এ যে ভাড়া নিচে নিয়ে এখানে ওই কাম করবে, আপনি জানিয়েও যে ভাড়া দিচ্ছেন, এই জন্য আপনার শাস্তি। আপনার ম্যানেজারে জানিয়ে দিচ্ছে, সে শাস্তি। ইজারা দিচ্ছেন, তার শাস্তি। ঠিক আছে, তারপরে হচ্ছে 13 ধারা, পতিতাবৃত্তির উদ্দেশ্যে আহ্বান করা। এটা এই যে ঢাকা যারা কারওয়ান বাজারে গেছেন, হম, কারওয়ান বাজারে যারা গেছেন তারা বলতে পারবেন যে কারওয়ান বাজারে দেখবেন যে বিভিন্ন হোটেল আছে, পারমিট দেওয়া হোটেল। এইসব হোটেলের সামনে দেখবেন যে বিভিন্ন সুন্দরী রমণীরা বসে রয়েছে। ঠিক আছে, নাইট কুইন দাঁড়াই আছে।
না, হ্যাঁ, নাইট কোচের মধ্যে দাঁড়ায় রয়েছে। তারপরে হচ্ছে যারা মনে করেন যে এই যে উত্তরার দিকে ওইদিকে আছে, তারপরে হচ্ছে আগের নির্বাচন কমিশন, এখন কি আগের এটা নির্বাচন কমিশন আছে কিনা, এইসব এলাকায় গেলে দেখবেন যে কিছু আগে যাও। কিছু সেজে গুজে পরীর মতো দাঁড়ায় রয়েছে। ঠিক আছে, যখন কেউ যায় তখন তারে আহ্বান করে যে আসেন। এই যে সে আহ্বান করলো, অশ্লীল অঙ্গভঙ্গি করলো, মুখের ভাষা ব্যবহার করলো, বা ভাব ভঙ্গি প্রদর্শন করলো, কিসের জন্য? পতিতাবৃত্তির জন্য। এই জন্য তার শাস্তি হবে কত? 13 ধারা। 13 ধারা। ঠিক তাহলে আছে, 11, 12, 13। 11, 12, 13। পতিতাবৃত্তি, পতিতালয়, পতিতাবৃত্তির বিদ্যালয় জন্য ডাকা। আহ্বান। হ্যাঁ, 13 ধারা। এরপরে হচ্ছে 14 ধারা, অভিবাসী চোরাচালান। তাহলে অভিবাসী চোরাচালানটা আমরা কিভাবে পাইলাম? অভিবাসী কি চোরাচালান কি? অবৈধভাবে যখন কোনো জায়গায় কেউ ঢুকে, কি স্মাগলিং এক অফ দেশের মাইগ্রেন্ট, 2-3 অবৈধভাবে ঢুকলো সিটিজেন ছাড়া, ওই যে নৌকা দিয়ে ইটালি যায় কিনা, লিবিয়া থেকে ইতালি। হ্যাঁ, এই যে অবৈধভাবে যে প্রবেশ করলো, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যারা এটার সাথে জড়িত আছে, তখন তাদের শাস্তি হবে কি? 14 ধারায়। 14। হ্যাঁ, এটা হচ্ছে অভিবাসী চোরাচালান, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা বাসিন্দা নয় তারা এটার মধ্যে ঢুকে। এখন যখন এই যে যারা ঢুকলো, এটা কি, তারা ঢুকলো 14-তে, বা বিদেশি নাগরিক তারা ঢুকলো 14-তে, এখন তাদের শাস্তি দিবেন কততে? 15। শাস্তি হচ্ছে 15-তে। 14-তে তারা 15 ঢুকলো অবৈধ বা সুবিধা লাভের জন্য, তারা কি করলো? বাংলাদেশ হইতে কোন রাষ্ট্রে ঢুকলো, তখন তাদের শাস্তি হবে 15-তে। তাহলে 14-তে তারা অভিবাসী হিসেবে তারা গণ্য হবে। তাহলে 14-তে হচ্ছে অভিবাসী চোরাচালান বা স্মাগলিং মাইগ্রেন্ট, কি যে যেটার কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য বাংলাদেশ থেকে কোনো রাষ্ট্র অবৈধভাবে প্রবেশ করায়, বা ওই স্থানের নাগরিক বা স্থানীয় বাসিন্দা নয় এরকম কোনো কিছুরে প্রবেশ করায়, তখন সে অভিবাসী চোরাচালান হিসেবে গণ্য হবে। আর তার শাস্তি হবে কততে? 15-তে। 14-তে সংজ্ঞায়, 15-তে শাস্তি। যখন 14-তে সে অভিবাসী চোরাচালান হবে, তখন সে 15-তে শাস্তি পাবে। ওই তো এক তারপরে দেশ থেকে এক দেশে ঢুকে যাওয়া তো 14, আর হ্যাঁ, 15 হচ্ছে শাস্তি। শাস্তি। তারপরে হচ্ছে 16 ধারা, অভিবাসী চোরাচালান অপরাধের সহায়তার সৃষ্টির জন্য দলিলাদি সৃজন করা। এটা কি বুঝলেন? কিছু বলেন তো দেখি আমারে। এটা কি কেউ কিছু বুঝলেন? দলিল। যেমন আমরা বিদেশে ঢুকতে গেলে পাসপোর্ট লাগে না? হুম। এই যে গলাকাটা পাসপোর্ট। পাসপোর্ট আপনি বানাইলেন, অন্যের ওইটা পাসপোর্ট নিজের পাসপোর্ট বানাইলেন, অন্যের জায়গা থেকে একটা ভুয়া তথ্য সরবরাহ করলেন, এই যে দলিলগুলো প্রস্তুত করলেন, এই জন্য আপনার শাস্তি হবে 16 ধারা। গলা কাটা পাসপোর্টের শাস্তি। হ্যাঁ, আর ওইটা শুধু গোলাঘাটা পাসপোর্ট না, আরো অনেক কিছু আছে। যেমন আপনার এই যে বিভিন্ন পাস নিতে হয়, এই যে ভুয়া যত পাস গুলা, কাগজপত্র আছে ওইটাই বলবো। হ্যাঁ, যত অবৈধ ধরনের বললে দলিলাদি আছে, ডকুমেন্টস আছে, এইগুলা যে প্রস্তুত করবে, সরবরাহ করবে, দখলে রাখবে, তার শাস্তি হবে 16 ধারা। তাহলে দখলে যে রাখলো, এটা কি যে যাচ্ছে তারও কি শাস্তি হবে, নাকি যে দিছে তার খালি শাস্তি হবে? দুজনের সংগ্রহ করলো, ভাবে সরবরাহ ছিল তার, আর যে আপনি যাচ্ছেন তারও শাস্তি হবে 16-তে। তার একটা তিন কথা, এটা পদের। এটা কি প্রতারণামূলক ভাবে এটা সংগ্রহ করবে? না না, এটা তো আপনি জাল যেটা প্রস্তুত করলেন আর কি, জাল প্রস্তুত। জাল দলিল, জালিয়াতি এটার মধ্যে হ্যাঁ, পড়বে? জালিয়াতি ভাবে যেটা প্রস্তুত করলেন। আপনি তো মূলত হচ্ছে যদি আপনি বৈধভাবে যাইতেন, তাহলে তো আপনি বিমানে উড়িয়া গিয়ে তারপরে ইমিগ্রেশন করে তারপরে আপনি যাইতেন, কিন্তু আপনি না করে কি করলেন? ওই তার কাটার নিচ দিয়ে গেলেন, নদীপথে গেলেন, লিবিয়া থেকে ইটালি, ইটালি থেকে কই গেলেন, কি ফ্রান্স চলে গেলেন, গিয়া ওই জায়গায় আন্ডার এজ অথবা বয়সের পার্থক্য দেখাই একটা মামলা করি আপনি সেখানে অভিবাসী হয়ে গেলেন। ঠিক আছে না? বর্তমানে যেটা মানে চলতেছে অহরহ। বৈধ অবৈধ পন্থা উপায় আর কি। হ্যাঁ, অবৈধ পন্থায় আপনি যেগুলাই গেলেন সেটাই হবে কি, তার শাস্তি হবে 16 ধারায়। তারপরে হচ্ছে 17 ধারা, যে কোনো সুবিধা বা বিনিময়ে আশ্রয় দেওয়া।
এখন যেই ব্যক্তি গেল, আপনি তারা কি করলেন? আশ্রয় দিলেন বা চেষ্টা করলেন, যে কি বাংলাদেশের বাসিন্দা না। তখন আপনি বাংলাদেশের বাসিন্দা না এরকম ব্যক্তিকে আপনি কি করলেন? আশ্রয় প্রদান করলেন বা চেষ্টা করলেন। সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 17 দ্বারা। এখানে স্যার 17 অনেক দ্বারা আবার নিয়ে যায়, দালালে তো অনেক সময় আশ্রয় দেয়, তার একটা দালালের শাস্তি হবে। এখন দালাল তো আপনি বলেন, এই 17 দ্বারায় কি আপনি শুধু ওই যে মালয়েশিয়া লিবিয়া গেছেন, নাকি বাংলাদেশেও এইটার কার্যক্রম আছে এই 17? এটা স্যার উভয় দেশে, মানে যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে হবে। যেমন বাংলাদেশে যদি কোনো ব্যক্তি আসে, তাহলে বাংলাদেশের ব্যক্তি যদি আশ্রয় দেয়, তাহলে সেও হবে ওই অপরাধী। এবং বাংলাদেশের ব্যক্তি, কোনো ব্যক্তি যদি অন্য বিদেশেও যদি তাকে আশ্রয় দেয়, মানে কোনো ব্যক্তি যার মাধ্যমে যাবে এবং যে যে আশ্রয় দিব, সে তো অপরাধী থাকবে। হ্যাঁ, তাহলে 17-র একটা উদাহরণ দেন তো দেখি, যে আপনি বাংলাদেশে একটা লোকের আশ্রয় দিলেন যে বাংলাদেশের নাগরিক না, এরকম একটা উদাহরণ দেন তো দেখি। সাপোজ মনে করেন স্যার, চিটাগাং কয়লা বিদ্যুৎে আছে বাঁশখালীতে, বাঁশখালীতে আছে চীনা নাগরিক। হুম। চীনা নাগরিককে কোনো ব্যক্তি অপরাধ করছে বা হে অবৈধ পন্থা উপায়ে সে আসছে, তার কিন্তু বাংলাদেশে কোনো নাই, কাগজপত্র সঠিক নাই যে সে পাসপোর্ট নিয়ে আসবে। তো সে এরকম অবৈধভাবে আসছে, আসার পরে ক নামক ব্যক্তি তাকে আশ্রয় দিল। আশ্রয় দেওয়ার পরে বললো যে আমি আমার বাসাতে থাকেন বা আমার অফিসে থাকেন, বাড়িতে থাকেন, আমি আপনার কাগজপত্র ডকুমেন্ট গুলো সংগ্রহ করে আপনার এই দেশে বৈধভাবে নাগরিকত্ব দিব, এইটা আর কি। আচ্ছা, আমি বলি, হ্যাঁ, এটা হচ্ছে কি, যেমন আমরা বাংলাদেশের রোহিঙ্গাদের বলা আছে যে তারা টেকনাফের ওই এরিয়া ব্যতীত কোনো জায়গায় যাইতে পারবে না, ঠিক আছে? এখন আপনি কি করলেন? রোহিঙ্গারা দেখা গেল যে নোয়াখালী চলে গেছে, ফেনী চলে গেছে, সিলেটে চলে আসছে বা ঢাকা চলে গেছে, আপনি তারা কি করলেন? আশ্রয় দিলেন। আপনি জানেন যে সে কিন্তু বাংলাদেশী নাগরিক না, এই যে আপনি তারা আশ্রয় দিলেন, এই জন্য আপনার শাস্তি হবে 17 দ্বারা, ঠিক আছে? মানে নির্দিষ্ট গণ্ডির ভিতরে থাকতে বলছে। হ্যাঁ, যেমন এই যে কি কয়, রোহিঙ্গা রোহিঙ্গা কি কক্সবাজার থেকে বাইরে আর কি তার নিয়ম আছে, অর্ডার আছে তার ওই এরিয়ার বাইরে? নাই নাই। নাই। এখন আপনি কি করলেন? তারা ওই জায়গাতে সে বাইরে হয়েছে, পলাতক হয়েছে, আপনি তারা আশ্রয় দিলেন, তাহলে আপনার শাস্তি হবে কততে? 17 দ্বারা। 17-তে। এখন আপনি আবার তারে পাসপোর্ট টাসপোর্ট দেওয়ার জন্য আপনি নাগরিকত্ব সনদ দিলেন চেয়ারম্যান হিসাবে, আপনার শাস্তি কত? আপনার শাস্তি হবে 16। ওই যে অভিবাসী চোরাচালান, আপনি কোনো দলিল প্রস্তুত করলেন, পাসপোর্ট বানাই দিলেন, আপনি দলিল বানাই দিলেন না, আপনার শাস্তি হ্যাঁ, হবে ষোলো ষোলো 16। এই যে সামান্য তো ভুলে গেলে চলবো? তারপরে হচ্ছে চোরাচালানের শিকার অভিবাসীকে মারাত্মক জখম করা। এখন এই যে ব্যক্তি, এই ব্যক্তিরে আপনি কি করলেন? তারে মারাত্মক জখম করলেন, তার জীবন নিরাপত্তা বিপন্ন করলেন, নিষ্ঠুর আচরণ করলেন, তার প্রতি তখন আপনার শাস্তি হবে 18 দ্বারা। চোরাচালানের এই শিকার ব্যক্তিরে আপনি যখন মারাত্মক জখম করলেন, তার প্রতি নিষ্ঠুর আচরণ করলেন, তার শাস্তি হবে 18 দ্বারা। আর 19 দ্বারা কি? সংঘবদ্ধভাবে অভিবাসী চোরাচালান যদি অপরাধ করে, কি করে? সংঘবদ্ধভাবে চোরাচালান করছে ঠিকই আছে, কিন্তু এখন মনে করেন যে তারা 4-5 জন মিলিয়া, অপরাধী চক্রের সাথে মিলিয়া এই সংঘবদ্ধ অভিবাসী চোরাচালানের অপরাধ করছে, তখন তার শাস্তি হবে 19 দ্বারা। তারপরে হচ্ছে 20 দ্বারা, অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা। ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন, এগুলো আমরা এখন পাই না অনেকগুলা, বিভিন্ন ওয়েবসাইটে বা লাইভ স্ট্রিমে, অনলাইনে কি করে? বিজ্ঞাপন প্রচার করে, যদি আপনি মালয়েশিয়া যাইতে চান তাহলে মাত্র 20,000 টাকায় যাইতে পারবেন, আমরা বিশ্বস্ত সহযোগী। প্যাকেজ। প্যাকেজ বলে না? হুম হুম। হ্যাঁ, এই যে প্যাকেজ আকারে যে আপনার বিজ্ঞাপন দিল, এই জন্য তার শাস্তি হবে কি? 20 দ্বারা, ঠিক আছে? তাহলে 6 কি 20 একটু দ্রুত বলেন তো দেখি, সময় শেষ কিন্তু। আগামীকালকে ইনশাল্লাহ বাকিটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো আমরা।
ছয় হলো মানব পাচারের দণ্ড, 7 হলো সংঘবদ্ধ মানব পাচার, হুম 8 হলো সম্পত্তি ব্যবহার, আর 9 হইতেছে 9 কি বললাম, 9 জবরদস্তি দাসত্ব। জবরদস্তিমূলক, আর 10 হলো অপহরণ বা চুরি, যদি শিশু অপহরণ বা চুরি করে তার শাস্তি, আর 11 হলো পতিতাবৃত্তি উদ্দেশ্যে, পতিতাবৃত্তি করলে তার 11 শাস্তি 12 11। হইতেছে পতিতালয়। 12 হচ্ছে হ্যাঁ, পতিতালয় স্থাপন করলে, ভাড়া দিলে। 13 হচ্ছে পতিতাবৃত্তির জন্য লোক ডাকলে। আহ্বান 14 করলে। দ্বারা হচ্ছে অভিবাসী চোরাচালানের সংজ্ঞা। 15 দ্বারা হচ্ছে অভিবাসী 15 চোরাচালানের শাস্তি। 16 দ্বারা হচ্ছে অভিবাসী 16 চোরাচালানের জন্য দলিলাদি সংগ্রহ করা। 17 দ্বারা হচ্ছে হ্যাঁ, অভিবাসী চোরাচালানদের আশ্রয় দেওয়া। আশ্রয় দেওয়া। 18 দ্বারা হচ্ছে তাদের জখম করা, নিষ্ঠুর আচরণ করা। 19 দ্বারা হচ্ছে 19 দ্বারা হচ্ছে সংঘবদ্ধ অভিবাসী চোরাচালানে অপরাধ করা। 20 দ্বারা হচ্ছে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ করা। তারপরে হচ্ছে 21 দ্বারা সংবাদ মাধ্যমে মানব পাচার চোরাচালানের শিকার ব্যক্তির পরিচয় প্রকাশ করা। সংবাদ মাধ্যম বা অনলাইন পোর্টালে যখন কোনো ব্যক্তির পরিচয় প্রকাশ করবে তখন তার শাস্তি হবে 21 দ্বারা। সেটা কি? সাংবাদিকের। সাংবাদিকের না? আর 22 দ্বারা হচ্ছে অপরাধ সংগঠনের প্ররোচনা সহায়তা করার দণ্ড। 22 দ্বারা প্ররোচনা সহায়তা করার দণ্ড। আর 23 দ্বারা হচ্ছে ভিকটিম বা সাক্ষীকে হুমকি বা তদন্ত কাজে বাধা সৃষ্টি করলে তার শাস্তি 23 দ্বারা। আপনি কি করলেন? তদন্তকারী অফিসারের ভয়ভীতি হুমকি দেখাইলেন, ভিকটিমকে ভয়ভীতি দেখাইলেন, তার জন্য আপনার শাস্তি হবে 23 দ্বারা। 24 দ্বারা হচ্ছে আপোষের উদ্দেশ্যে ভিকটিম সাক্ষীকে চাপ প্রয়োগ করা, ভয়ভীতি প্রদর্শন করা। আপোষ করার উদ্দেশ্যে, যে তুমি আপোষ করিলাও, নইলে কিন্তু অবস্থা খারাপ। ঠিক আছে না? আপোষ করো, যদি না হলে আমি কিন্তু অবস্থা খারাপ। এই যে আপোষের উদ্দেশ্যে আপনি ভয়ভীতি চাপ প্রয়োগ করলেন, এই জন্য তার শাস্তি হবে 24 দ্বারা। মানে 23 হচ্ছে যে ভিকটিম বা সাক্ষীকে আপনি হুমকি দিতে পারবেন না, এক কথা শেষ। হ্যাঁ তদন্তকারী অফিসারকে দিতে পারবেন না। আর 24 গিয়ে বলছে যে মানে আপনি ওই যে এদেরকে আপোষ করার জন্য আপনি বলার সুযোগ নাই, বলতে পারবেন চাপ, না। হ্যাঁ আপোষের জন্য চাপ সৃষ্টি করা যাবে না। হ্যাঁ, চাপ হ্যাঁ, ভয়ভীতি সেটাই। হুমকি দেওয়া যাবে না 24। আর 25 হচ্ছে মিথ্যা মামলা দায়ের করলে শাস্তি। বাবা, সব জায়গায় আছে এটা। মিথ্যা মামলা সব জায়গায় আছে। মিথ্যা তারপরে মামলা, হচ্ছে আসামির নারী শিশু অনুপস্থিতি সত্য। বিচার, এগুলো আছেই। হ্যাঁ, তারপরে হচ্ছে 26 দ্বারা কোম্পানি কর্তৃক অপরাধ সংগঠন। এটা কত? আর কোন আইনে পাইছিলাম কোম্পানি কর্তৃক অপরাধ? কোম্পানি আছে, অন্যান্য মেলা জায়গায় আছে। মেলা জায়গায় নাই, আছে 2 জায়গায় আছে, মাদক দ্রব্যতে আছে আর হচ্ছে সড়ক পরিবহনে আছে। এই 2 জায়গার মধ্যেই আছে আহ, কোম্পানি কর্তৃক অপরাধ। তো এটা কি 26 দ্বারা কি শাস্তির দ্বারা, নাকি সে এটা চেষ্টা করছে যে আমি এটা দায়িত্বে ছিলাম, সংগঠন আমি করা, বহু চেষ্টা করছি কিন্তু পারি নাই? এটা অপরাধ চেষ্টা। করা আর কি, হ্যাঁ। চেষ্টা করা। তারপরে হচ্ছে 27 দ্বারা অপরাধে আমলযোগ্য এবং জামিনযোগ্য আপোষযোগ্য হবে 27 দ্বারা। 28 দ্বারা হচ্ছে অভিযোগ দায়ের। অভিযোগ দায়ের করবেন কার কাছে? পুলিশের নিকট বা আদালতে। ট্রাইব্যুনাল। পুলিশের নিকট বা আদালতে অভিযোগ দায়ের করতে হবে। আর 29 দ্বারা হচ্ছে অনুমান, অপরাধ সংগঠনের ক্ষেত্রে আইনগত অনুমান। আদালত অনুমান করবে যে আপনার কাছ থেকে যেটা উদ্ধার করা হয়েছে সেটা সঠিক। তারপরে হচ্ছে 30 দ্বারা তদন্ত। তদন্ত সহজভাবে নিবেন, যে সাব ইন্সপেক্টরের নিচে কেউ তদন্ত করতে পারবে না। 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করবেন। আর যদি এর ভিতরে না পারেন তাহলে সেটা কি করবেন? তদন্তকারী অফিসার, থানার অফিসার ইনচার্জের নির্দেশ মতে পরিচালনা হবেন। আর যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আদেশ দেয় সেই ক্ষেত্রে তিনি সেটা তদন্ত করেও ব্যবস্থা নিতে পারবেন।
অথবা অন্য কোনো সংস্থারও সেটা অর্পণ করবেন। তাহলে তদন্ত কি কে করবেন? প্রথমে তদন্ত সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর। কতদিনের ভিতরে? 15 দিন। 15 কার্য দিবস। না কার্য পারলে কারে জানাইবেন? অফিসার ইনচার্জ। অফিসার ইনচার্জ। আর অফিসার ইনচার্জ যদি না দেন তাহলে কারে জানাবেন? ট্রাইব্যুনাল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ট্রাইব্যুনাল এটা অন্য কোনো ব্যক্তিরে বা অন্য কোনো সংস্থারও হস্তান্তর করতে পারে। আর যদি অন্য কোনো সংস্থা বা ব্যক্তির নিকট যদি এটা তদন্ত হয় তাহলে তিনি কতদিনের ভিতরে শেষ করবেন? 90 কার্য দিবস। তিনি 90 দিনের ভিতরে এটা সম্পন্ন করবেন। আর তাও যদি না পারেন তাহলে 3 কার্য দিবস পূর্বে সঠিক কর্মকর্তার মাধ্যমে আদালতকে জানাবেন। আদালত এটার যুক্তিসঙ্গত কারণ বিবেচনা করিয়া সময় বৃদ্ধি করবেন আরো 45 কার্য দিবস। তাহলে পাইলাম কত? 15, 90, 45। হ্যাঁ, 15, 90, 45। তাহলে 45-এর আগে কতদিন আগে জানাবেন? 3 দিন। 3 দিন আগে 3 দিন। জানাবেন। তাহলে কিন্তু আপনি আরো 45 কার্য দিবস পাইবেন, আর না হলে কিন্তু পাবেন না। আর যদি সরকার চায় তাহলে সেইটা একটা বিদেশের ক্ষেত্রে সেটা বিদেশে গমনের আবশ্যকতা দেখা দিলে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করবে। আর পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল